এ পর্যায়ে সুমাইয়া ঐশী ও মশিউর অনেক আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের কাছে যাব এই ঘন্টার আপডেট জানতে। আপনাদের কাছে জানতে চাই, ঢাকা 10 আসনে এখনো তো ফলাফল ঘোষিত হয়নি, দেরি হওয়ার কারণ কি? আরেকটা প্রশ্ন রয়েছে, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সার্বিক চিত্রটা কেমন দেখছেন? আসলে মার্ফি, দেরি হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে পোস্টাল ব্যালট তো একটি। আপনি জানেন যে বিগত সময়ের চেয়ে পোস্টাল ব্যালটের আইন তো আগেও ছিল, তবে এবারে কিন্তু পোস্টাল ব্যালট রেকর্ড সংখ্যক পোস্টাল ব্যালটের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ফলে সেই একটি জটিলতা আছে, সে পোস্টাল ব্যালট সংক্রান্ত কিছু জটিলতা আছে। আবার ইসি থেকে বলা হলো যে তাদের কাছে কেন্দ্র এবং তাদের কাছে প্রাপ্ত ফলাফল সেটির একটি গরমিল আছে সংখ্যায়, সেই একটা জায়গা আছে। ফলে বেশ কিছু আসনে কিন্তু বিলম্ব হচ্ছে সেই কারণেই। যদিও 3টি আসনে কিন্তু আপাতত স্থগিত রয়েছে ফল ঘোষণার, যেমনটি গত ঘন্টায় আমরা বলছিলাম মামলা সংক্রান্ত জটিলতা আছে সেখানকার প্রার্থীদের নামে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও ফল স্থগিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে সেই আসনের ফলগুলো স্থগিত থাকবে। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যতটুকু খবর এসেছে, বিএনপি যতগুলো ফল আনঅফিসিয়ালি ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিএনপি 212টি আসনে জিতেছে, জামাত জোট বা 11 দলীয় জোট জিতেছে 74টি আসনে এবং 6টি আসনে স্বতন্ত্র এবং অন্যান্য আসন। বাকি যেই 8টি কেন্দ্র বাকি থাকে তার মধ্যে যে 3টি আসন বললাম যে স্থগিত রয়েছে, মামলা নিষ্পত্তি হওয়ার পরে সেগুলো ঘোষিত হবে এবং বাকিগুলো ধীরে ধীরে হয়তো আমরা পেয়ে যাব। হ্যাঁ না ভোটেও কিছু সংখ্যা যদি একটু জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যতটুকু আমরা সংখ্যা পেয়েছি, হ্যাঁ ভোট 20,50,485টি হ্যাঁ ভোট কাউন্ট করা হয়েছে, না ভোট কাউন্ট করা হয়েছে 8,69,558টি। যেমনটি আপনি বলছিলেন যে কি পরিস্থিতি ইসিতে কিন্তু কিছুক্ষণ পরপরে আপডেট জানানো হচ্ছে। আমার সহকর্মী অনেক আছেন, অনেক আমরা বলছিলাম যে বিলম্ব হওয়ার কিছু কারণ এবং এখন নির্বাচন কমিশনেও কিছুক্ষণ পরপর ব্রিফ করা হচ্ছে। কি মনে হয় চূড়ান্ত ফল কখন নাগাদ পেতে পারি আমরা? প্রশ্নটা আপনি আমার দিকে ড্রাইভ করে দিলেন, এটা সত্য কথা, কিন্তু আমি আবার ড্রাইভ করে দিতে চাই। চূড়ান্ত ফলাফলটা আসলে যেহেতু নির্বাচন কমিশন দেবে, তাই তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে এবং বেশ কিছুটা আসন নিয়ে জটিলতা আছে, সেটিও আপনি জানেন, আমরা জানি। সেই সমস্ত আসনগুলোর জটিলতা কখন নাগাদ ঠিক হবে এবং ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য কোনো আবেদন আসলেই কোনো প্রার্থী করে থাকেন তাহলে তাকে সেই পুনর্নিরীক্ষণ করার জন্য, অর্থাৎ প্রিজাইডিং অফিসার যারা আছেন সে সময়কার ওইখানে যারা রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদের সেই পুনর্নিরীক্ষণ করতে কিন্তু আরও বেশি সময় লাগবে। তো আসলে সময়ের কথা যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিছু বলা কঠিন, কিন্তু আপনার মতোই আমি ড্রাইভ করে দিয়ে সেই বলটা পাস করে দিতে চাই নির্বাচন কমিশনের দিকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে ব্রিফটা এতক্ষণ পর্যন্ত চলছিল সেটি কিন্তু কিছুটা সময়ের জন্য বন্ধ আছে। তারা যখন আবারও ফিরবেন, তারা যখন আবারও কথা বলবেন, নিশ্চয়ই তারা এই বিষয়টি নিয়ে কথা বলবেন। তবে আপনার সঙ্গে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্রেকিং নিউজ টপিক যেটা গণভোট, আপনি বলছিলেন যে 20 লাখের মতো এখন পর্যন্ত হ্যাঁ ভোট করেছে, তার বিপরীতে 8 লাখের মতো, একেবারে 8 লাখ অল্প কিছু সংখ্যক আসলে না ভোট করেছে। এবং কিছু কিছু জায়গাতে আমরা যেমনটা দেখেছি আসলে হ্যাঁ ভোট বা না ভোটের প্রসঙ্গের বাইরে গিয়ে জনমানুষের মনে হ্যাঁ ভোটে কী হবে এবং না ভোটে কী হবে তা নিয়েও কিন্তু একটা দোলাচল ছিল। তো সেটাকে অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিকে যাচ্ছি এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে কিন্তু সবারই একটা আশ্বস্ত ব্যাপার ছিল যে আমরা এবার পরিবর্তিত হচ্ছি এবং সেই জায়গাটা কিন্তু গণভোটের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি আমার দর্শকদেরকে একটু কানেক্ট করতে চাই এই বিষয়টা নিয়ে। দর্শকরা যারা হ্যাঁ ভোট বা না ভোটের বিষয়ে কনসার্ন ছিলেন না, তারাও কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ ভোট অর্থাৎ পরিবর্তিত যে পরিবর্তন, সে পরিবর্তিত দিকে গিয়েছেন। যোগ যেটি করতে চাই সেটি হচ্ছে নোট অফ ডিসেন্ট, টক অফ দ্য টাউন। এতদিন পর্যন্ত দোলাচল ছিল জামায়াত নাকি বিএনপি নাকি অন্য কোনো দল। এখন সেই দোলাচলের জায়গাটা কিছুটা হলেও কমেছে, প্রায় 292টার মতো আসন কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে বলেই দেওয়া যাচ্ছে যে আসলে কে সরকার গঠন করতে যাচ্ছে বা কাদের হাতে সরকার যেতে যাচ্ছে। সেই নোট অফ ডিসেন্টের জায়গা থেকে আপনার কাছে কী মনে হয় পরিবর্তিত হ্যাঁ ভোট এবং না ভোটের প্রেক্ষাপটটা কতটা গুরুত্বপূর্ণ হবে? বোলিং করে দিলাম, ব্যাটিং করে দেখতে হবে। আসলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ইতোমধ্যেই চেঞ্জ হয়ে গেছে। মানুষ কিন্তু এখন প্রচণ্ড সচেতন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানুষ কিন্তু মার্কা দেখে ভোট দেয়নি,
প্রার্থী দেখে ভোট দিয়েছে। ফলে অনেক জায়গায় আছে যে বিএনপির বেশ কিছু পরীক্ষিত মানুষ দিলেও সেখানে কিন্তু আমরা দেখেছি যে দাঁড়িপাল্লার ভোট বেশি, ফলে মানুষ কিন্তু প্রার্থী দেখে এখন ভোট দিয়েছেন। সেই রকম জায়গায় কিন্তু মানুষের যে সচেতনতাটা বেড়েছে, সেই জায়গায় আমরা বলতেই পারি যে হ্যাঁ, ভোট যদি জয়যুক্ত হয়, যদি যে দল সরকার গঠন করবে তাদের যদি কোনো গাফিলতি থেকেও থাকে, মানুষ কিন্তু সেই জায়গাটিতে নিজের অবস্থান জানান দেবে। এবং যেহেতু সংসদে আমরা বুঝতেই পারছি যে জামাত হয়তো বিরোধী দলে যাচ্ছে, বিরোধী দল হিসেবেও আমার মনে হয় জামাত কিন্তু বেশ শক্ত অবস্থান পালন করবে তার জায়গা থেকে। এবং সেই জায়গায় যদি হ্যাঁ ভোট বা জনগণের রায়ের উপর যদি কোনো রকম এদিক ওদিক করার চেষ্টা করা হয়, বা যদি কোনো রকমভাবে আমরা যদি দেখি কিছুটা হলেও গাফিলতি করার চেষ্টা করা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে বিরোধী দলের পক্ষ থেকে একটা বিশাল চাপ কিন্তু সরকারের উপর থাকবে। সে জায়গা থেকে কিন্তু বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ একটা উপভোগ্য একটা বিষয় কিন্তু বাংলাদেশের মানুষ দেখবে। শেষবার যখন কথা বলছিলাম আমরা কিন্তু বট বাহিনী নিয়ে কথা শুরুই করেছিলাম। সে বট সেটা বাহিনীটা শেষ করেনি, এবার শেষ করে হ্যাঁ, বট বাহিনীটা আসলে কি? যেমন ধরুন, আপনি যদি কারো ভোটার আইডি কার্ড ডিটেলস নিয়ে সার্চ করেন, আপনি তার একটা অস্তিত্ব পাবেন, তিনি একটা হিউম্যান এন্টাইটি। কিন্তু যদি আপনি বট বাহিনীর দিকে যান, তার হয়তোবা সোশ্যাল মিডিয়াতেই তার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে হয়তোবা একজন মানুষের বিপরীতে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। আবার অনেক টেকনোলজিক্যাল হাবের জায়গা থেকেও তৈরি হয়। আমি কেন এই বট বাহিনীর কথা আনলাম, গণভোটের প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে আমরা যেভাবে করে গণভোটের প্রচার প্রচারণা হয়েছে এবং তার পিছনের মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে যেই নিমন্ত্রণ আমন্ত্রণ ছিল, তা দেখে মনেই হচ্ছিল যে আসলে বিশাল একটা ফলাফলের কিন্তু আমরা গ্যাপ দেখতে পাবো। যদি আমি ফলাফল কাউন্টের কথা চিন্তা করি, আপনি বললেন অ্যারাউন্ড 28 লাখ মানুষের কথা বললেন যারা হ্যাঁ ভোট বা না ভোট দুটো যৌথভাবে দিচ্ছেন। আপনি যদি রেশিওটা দেখেন, 20,50,000 আর হচ্ছে 8 লাখ, তার মানে কিন্তু ডিফারেন্সটা বড়, অর্থাৎ প্রায় 12 লাখের মতো একটা ডিফারেন্স আছে। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু রিফ্লেকশন দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা হ্যাঁ ভোটটাই বেশি দেখেছি। তো তেমনি নির্বাচনের প্রেক্ষাপটে যখন আমরা কেন্দ্রে কেন্দ্রে গিয়েছিলাম, বা যখন নির্বাচন আমরা যখন সংবাদ সংগ্রহ করছিলাম, একবার নির্বাচনের শুরু থেকে দর্শকদের সঙ্গে থেকে আমরা ছিলাম, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে না, একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট পার্টির প্রতি কিন্তু বেশ কিছুটা ঝোঁক আছে। ফলাফল কিন্তু সেটা দিচ্ছে না ইঙ্গিত। তো এই বট বাহিনী নিয়ে আসলে আপনার কি মনে হয় যে আসলে আমাদের কি এমন আছে যে আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে একরকম দেখাচ্ছি, কিন্তু আসলে আমরা ধারণ করছি অন্য কিছু? সেরকম হতেই পারে, এবং সেরকম এই ইলেকশনেও বেশ কিছু কিছু জায়গায় আমরা সেই প্রতিফলন দেখেছি। তবে বট বাহিনী যেমনই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু এখন বেশ সচেতন। মানুষ সোশ্যাল মিডিয়ায় যা দেখে সরাসরি তাই বিশ্বাস এখন কিছুটা হলেও কম করে। মানুষ কিন্তু যাচাই করতে চায়। আপনার সঙ্গে আমি খুবই একমত। এবং এই যাচাই বাছাইয়ের মাধ্যমে মানুষ তার সঠিক যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছে। এবং মানুষ কিন্তু মনে করে যে এই যে পরিবর্তনটি হলো, সেই পরিবর্তনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। এবং যেই বাংলাদেশে নতুন করে মানুষ স্বপ্ন দেখবে, এবং এই স্বপ্ন দেখার মধ্যে যদি কোনো দলের বা কোনো রাজনৈতিক দলের ইন্ধন হয় বিপরীতমুখী, মানুষ কিন্তু সেই বিপরীতমুখী ইন্ধনকে প্রতিহত করবে একযোগে। মারফি।